এই জিনিসটা অলরেডি 2বার দেখাইছি, আর একবার লাস্ট দেখাই দিতেছি। তো এই জিনিসটা মনে রাখতে হবে। কি কি মনে রাখতে হবে তোমার ইম্পর্টেন্ট এখান থেকে, নাহলে সৃজনশীল করতেই পারবো না। কি কি তোমার বুঝতে হবে সেইটাকে জানা লাগবে। ওকে, প্রথম কথা হচ্ছে সবগুলো সূত্র তোমার জানা থাকা লাগবে। সবগুলো সূত্র, কি কি সূত্র আছে এখানে, আমরা প্রথম থেকে কি কি সূত্র পড়েছি। সরল দোলকের পর্যায়কালের সূত্র শিখছি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। তারপরে স্প্রিং এর পর্যায়কালের সূত্র শিখেছি, টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম ভাগ কে। এগুলা কি পর্যায়কালের সূত্র শিখেছি এগুলা। তো এগুলো ছিল আগের জিনিসপত্র। তো এখন তারপরে আমরা কি নিয়ে স্টাডি করলাম, তরঙ্গ নিয়ে আমরা হচ্ছে পড়া শুরু করলাম। তরঙ্গ নিয়ে, তো তরঙ্গ নিয়ে যখন পড়া শুরু করলাম, তরঙ্গের অনেক ভিতরে কিছু জিনিসপত্র আমরা দেখেছি, যে তরঙ্গে অনেকগুলা কণা থাকে, প্রত্যেকটা কণা স্পন্দন গতিতে থাকে, প্রত্যেকটা কণা স্পন্দন গতিতে থাকে, কণাগুলোর স্থান পরিবর্তন হয় না, কিন্তু শক্তির সঞ্চার হয়, সামনের দিকে এনার্জি যায়, শক্তির সঞ্চার হয়। সেটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখছিলাম যে এনার্জি সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো তরঙ্গর যে পড়াশোনাগুলো ছিল সেগুলো যদি না বুঝি, সামনের সৃজনশীল একটাও করতে পারবো না। যেমন এখানে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রের পরিচয়গুলো জানা লাগবে, যে এলটা কি, এলটা ছিল কার্যকরী দৈর্ঘ্য, এমটা হচ্ছে স্প্রিং এ ঝুলানো ভর, কেটা ছিল স্প্রিং ধ্রুবক। তো প্রত্যেকটা পরিচয় জানলে তুমি যে কোনো কিছু তৈরি করতে পার, মানে বের করতে পারবা ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে তরঙ্গ রিলেটেড যে পড়াশোনা আছে, তরঙ্গের কি কি সূত্র দেখলাম আমরা। তরঙ্গের একটা সূত্রই মেইনলি মনে রাখবা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভিটা কি, ভিটা হচ্ছে তরঙ্গ বেগ, এফটা হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এফটা হচ্ছে কম্পাঙ্ক, আর ভিটা হচ্ছে তরঙ্গ বেগ। এখন এই যে এফ, এই এফটা হচ্ছে 1/t। টিটা কি, টিটা ছিল তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে ওই কণার পর্যায়কাল। টিটা ছিল তরঙ্গের মধ্যে যে কণাগুলো আছে সেই কণার পর্যায়কাল। 1/t দিলে আমরা এফটা পাইতাম। দেখো এই যে এফটা, এটার মানে কি, কম্পন, কম্পাঙ্ক। কম্পাঙ্ক, এই কম্পাঙ্কর আরেক নাম বলা যায় স্পন্দন সংখ্যা। কি বলা যায়, স্পন্দন সংখ্যা। তারপরে বলতে পারো কম্পন সংখ্যা, বা বলতে পারো পূর্ণ স্পন্দন সংখ্যা। পূর্ণ স্পন্দন সংখ্যা বলতে পারো, বা পূর্ণ কম্পন বলতে পারো, অনেক ভাষায় লেখা থাকতে পারে। সবকিছুই কম্পাঙ্ককে বোঝায়। এখন কম্পাঙ্কটা তোমার আসলে ভালোভাবে ফিল করা লাগবে, যে কম্পাঙ্ক জিনিসটা আসলে কি। তো প্রথমে যেটা জানা লাগে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা আসলে কি ছিল। তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা আসলে কি ছিল সেটা একদম প্রথমেই আমাদের জানা থাকা লাগে। আচ্ছা, তো এইটা মনে করো অনেকগুলা কণার সমষ্টি, অনেকগুলা কণা এখানে আছে, অনেকগুলা কণা এখানে আছে। লাস্ট বারের মতো এগুলো রিক্যাপ করতেছি, 10 মিনিটের মতো লাগবে। এখানে অনেকগুলা কণা আছে, আমি আর আঁকাইতেছি না, এতটুকুই আঁকাইলাম। তো এই যে মনে করো এটা একটা পুতির মালার মতো, পুতির মালা। তো পুতির মালার একটা অংশ ধরে যখন তুমি একটা ঝাঁকুনি দিবা, তখন পুতির মালাটা এইরকম ভাবে নড়বে, অবশ্যই এরকম ভাবে নড়বে, এরকম ভাবে নড়তেই থাকবে এইভাবে। আস্তে আস্তে এনার্জি যাবে সামনের দিকে। তুমি একটা মাত্র অংশ ধরে নড়াচড়া দিছো বা ঝাঁকুনি দিছো, আস্তে আস্তে ঝাঁকুনিটা সামনের দিকে যাচ্ছে। তার মানে সামনের দিকে কি যাচ্ছে, এনার্জি যাচ্ছে। সামনের দিকে তরঙ্গ যাচ্ছে বা এনার্জি যাচ্ছে, তরঙ্গ বা এনার্জি, শক্তির সঞ্চারিত হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এইখানে যে মুক্তার মুক্তার যে কি বলে, এটা মুক্তার মালা না কি বললাম আমি, পুতির মালা বললাম। এখানে যে পুতিটা ছিল বা কণাটা ছিল, এই কণাটা একটু পর এখানে উঠে যাবে। এভাবে যখন মুভমেন্ট হতে থাকবে এই কণাটা আবার একটু পর কি হবে, নিচে নামবে অবশ্যই। আলটিমেটলি এরকম ঢেউর মতো নড়াচড়া করবে, ঢেউর মতো নড়াচড়া করবে। তাহলে এই যে যে আহ, পুতিটা আছে, মাঝখানের পুতিটা, এটা একবার উপরে উঠবে আবার নিচে নামবে, প্রত্যেকটা পুতি এইভাবে করবে। তো তার মানে যে এই পুতিটা নড়াচড়া করবে না, হ্যাঁ, এই পুতিটাও এক সময় উপরে উঠবে আবার নিচে নামবে। প্রত্যেকটা পুঁতি এভাবে আপ ডাউন করবে, আর আমার কাছে মনে হবে যে সাপের মতো যাচ্ছে আর কি, এরকম। তাহলে প্রত্যেকটা পুঁতি নিজের জায়গায় থেকে উপরে নিচে লাফালাফি করবে। প্রত্যেকটা পুঁতি নিচের নিজের জায়গায় থেকে উপরে নিচে লাফালাফি করবে। আচ্ছা, তো এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এই যে যে পুঁতিটা আছে, এই পুঁতিটা মনে করো, এই পুঁতিটা কি হচ্ছে, একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, আবার এই যে আগের জায়গায় আসলো না, দেখো, উপরে গেল, নিচে গেল, আবার আগের জায়গায় আসলো। এই যে যে কাহিনীটা ঘটলো এটাকে বলা হয় এক স্পন্দন। কি বলা হয় এটাকে, এক স্পন্দন।
মাথায় রাখো আমি যতটুকু বলতেছি। এই যে যেটা এটা মনে করো এখান থেকে উপরে গেল, আবার নিচে আসলো, আবার মাঝখানে আসলো, আগের জায়গায় আসলো না, ঘুরে আবার পূর্বের জায়গায় ফেরত আসলো, পুরোটা রাউন্ড দিয়ে এখানে আসলো, নিচে গেল, আবার এখানে আসলো, আবার পূর্বের জায়গায় ফেরত আসলো। এটাকে বলা হয় এক স্পন্দন। কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় হচ্ছে এক স্পন্দন। মানে একবার স্পন্দিত হয়েছে, এক স্পন, অথবা বলতে পারো এক স্পন বলতে পারো, বা একবার কম্পিত হয়েছে, এক কম্পন, একবার কম্পিত হয়েছে, এক স্পন্দন অথবা এক কম্পন, এগুলো বলতে পারো। আচ্ছা, আচ্ছা, তাহলে এই যে যে কি ছিল, এই যে যে মুক্তার পুঁতিটা ছিল, পুঁতি, এই পুঁতিটা একবার উপরে উঠতেছে, নিচে নামতেছে, আবার আগের জায়গায় আসলো, একটা স্পন্দন সম্পন্ন হইলো, একটা কম্পন সম্পন্ন হইলো, বা হ্যাঁ, একটা কম্পন সম্পন্ন হইলো বা একটা স্পন্দন সম্পন্ন হইলো, একটা সময় লাগলো না, গেল, নিচে নামলো, আবার আগের জায়গায় আসলো, একটা সময় লাগলো না, এই সময়টাকে বলা হয় পর্যায়কাল। ওই যে ঘুরে আবার আগের জায়গায় আসলো, এটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে একটা স্পন্দন হইতে কতটুকু সময় লাগে বলো তো? পর্যায়কালের মতো সময় লাগে, টি সময় লাগে। যেটা কি টিটা কি পর্যায়কাল, মানে এক পর্যায়কালে একটা স্পন্দন হয়, একটা পর্যায়কালে একটা স্পন্দন হয়, একটা পর্যায়কালে একটা স্পন্দন হয়, সেটা তো বুঝতে পারতেছি। তাহলে ভাই বুঝলাম, এটা বুঝলাম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য ছিল, দেখো, এখানে এমন একটা কণা আছে, এখানে আরো একটা এমন একটা কণা আছে, যারা একই সাথে উপরে নিচে নামবে। এই যে এই কণাটা, এখানে যে কণাটা আছে এটা নিচে নামবে, আবার এইখানে যে কণাটা আছে এটাও নিচে নামবে, মানে একই সাথে ওরা উপরে নামবে নিচে নামবে, একই সাথে উপরে নামবে নিচে নামবে। তারা 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 যে একই সাথে উপরে নামতেছে, একই সাথে নিচে নামতেছে, তারা একই একই সিরিয়ালে আছে আর কি, একই ভাবে আছে, তাদের দশা একই, তাদের অবস্থা একই। তার মানে তারা যে তাদের যে সমদশা, এটাকে বলা হয় সমদশা, তারা একই অবস্থায় আছে। এই যে দুইটা বিন্দু বা দুইটা কি বলে পুঁতি বা দুইটা কণা সম সম অবস্থায় আছে বা সমদশায় আছে, এই সমদশায় থাকা দুইটা কণার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয়তো ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। দেখো এইখানে একটা কণা আছে, অবশ্যই আছে, এখানে একটা কণা আছে, সেম সেম এইখানে একটা কণা আছে যে একসাথে উপরে নিচে লাফালাফি করে। তাহলে তখন আমি এই দূরত্বটাকে কি বলবি, আমি কি বলি, সেটাকে বলি হচ্ছে ল্যামডা অথবা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটা ল্যামডা অথবা তরঙ্গ দৈর্ঘ্য বলি। ওকে, তাহলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য এতটুকু বুঝলাম, তরঙ্গ দৈর্ঘ্য কি জিনিস সেটাও বুঝলাম। আর একটা স্পন্দন হয় টি সময় পর্যায়কালে। আচ্ছা, এইখানে তাহলে কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক হচ্ছে স্পন্দন সংখ্যা। কম্পাঙ্ক হচ্ছে তোমাদের এফ, কি এফ হচ্ছে তোমাদের এক সেকেন্ডে স্পন্দন সংখ্যা, এক সেকেন্ডে স্পন্দন সংখ্যা, যে এক সেকেন্ডে সে কতবার কম্পিত হয় বা কতবার স্পন্দন দেয়। তা আমরা জানি যে টি সময়ে স্পন্দন দেয় কয়বার? একবার, মানে এক পর্যায়কালে একবার স্পন্দিত হয়। তাহলে দেখবো যে এক সেকেন্ডে কতবার স্পন্দিত হয়, তাহলে ওইটা হচ্ছে কম্পাঙ্ক, যে এক সেকেন্ডে সে কতবার উঠানামা করতেছে, কতবার কম্পিত হচ্ছে, সেটা হচ্ছে তো আমাদের কম্পাঙ্ক। তরঙ্গ দৈর্ঘ্য বুঝলাম, কম্পাঙ্ক বুঝলাম। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরেকটা জিনিস বোঝার জন্য, নেক্সট, মনে করো আমি এখানে একটা তরঙ্গ আঁকাইলাম, তরঙ্গ আঁকাইলাম, এই তরঙ্গটার এই তরঙ্গটার এখানে একটা বিন্দু আছে, এখানে একটা কণা আছে এবং এখানে একটা কণা আছে, দুইটা কণা সমদশায় আছে, একই সাথে উপরে নিচে নামবে। তাহলে এই যে দূরত্ব, এটাকে কি বলবো বলো তো? এটাকে বলবো হচ্ছে ল্যামডা, এটাকে বলবো ল্যামডা। ওকে, মনে করো এটা একটা মালা, পুতির মালা। ওকে, পুতির মালাতে তুমি একটা কণার কথা চিন্তা করো, আমি একটা কণার কথা চিন্তা করতেছি, এই কণাটা একবার উপরে উঠবে, নিচে নামবে, আবার আগের জায়গায় আসবে, তাই না? তাহলে এক পর্যায়কাল হবে, একটা স্পন্দন হবে, এক পর্যায়কাল একটা স্পন্দন, এই এক পর্যায়কাল একটা স্পন্দনে তরঙ্গ কতটুকু সামনে যায়? মনে করো এই যে যে কণাটা আছে, উপরে উঠবে, নিচে নামবে, আবার এখানে আসলো, এক পর্যায়কাল হইলো, এই এক পর্যায়কালে এই তরঙ্গটা ল্যামডা পরিমাণ সামনে যায়। তরঙ্গটা যাবে কতটুকু? ল্যামডা পরিমাণ সামনে যাবে, মানে আমাদের যে তরঙ্গের যে এনার্জিটা আছে, এক পর্যায়কালে কণার এক পর্যায়কালে বা একবার স্পন্দিত হইলে ওই তরঙ্গটা সামনে যায় ল্যামডা পরিমাণ, এতটুকু মাথায় রাখো। তাহলে একবার কম্পনে অথবা স্পন্দনে, অথবা বলতে পারি টি সময়ে, মানে এক পর্যায়কালে তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে।
ল্যামডা পরিমাণ মানে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণ দূরত্ব অতিক্রম করে। ওকে, আরো কিছু কথাবার্তা ছিল যে উৎস যদি একই হয়, উৎস মনে করো হচ্ছে এটা স্পিকার, এই স্পিকার থেকে সাউন্ড বের হচ্ছে, উৎস যদি একই হয় ভিন্ন ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক একই থাকে, কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। আশা করি মোটামুটি মনে আছে। উৎস যদি একটাই উৎস হয়, মনে করো সাউন্ড বের হচ্ছে শুধুমাত্র স্পিকার থেকে, এটার কম্পাঙ্ক পানিতেও যেমন হবে বায়ুতেও তেমনই হবে, কম্পাঙ্ক পানিতেও যেমন হবে বায়ুতেও তেমনই হবে। মাধ্যম ভেদে কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। মাধ্যম চেঞ্জ হলে কি কি চেঞ্জ হয়? মাধ্যম চেঞ্জ হলে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, তরঙ্গ বেগ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হবে না। মাথায় রেখো এটা, হ্যাঁ। মাধ্যমের কারণে তরঙ্গ বেগ তরঙ্গ কম্পাঙ্কের চেঞ্জ হয় না। তাহলে এবার আমরা অঙ্ক করতে পারবো আশা করা যায়, এবার আমরা অঙ্ক করতে পারবো আশা করা যায়। ওকে, প্রথমে এই অঙ্কটা খেয়াল করো, এটা গত ক্লাসে আমরা করেছিলাম, আজকেও করব, যেহেতু গত ক্লাসে কিছু বুঝতে পারি নাই, আজকে করব। যা বলেছি অতটুকু যদি মনে রাখতে পারো তাহলে সব অঙ্ক পারবা। মাধ্যম ভেদে কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, বলছে এখানে বস্তুটি মানে একটা বস্তু, নির্দিষ্ট একটা বস্তু আছে, একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত। একটা বস্তুটি, এখানে বস্তু বলতে একটা তরঙ্গ, বুঝছো? এখানে মানে ওরা ভুল বলছে, একটি তরঙ্গ একটি নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পনরত। তরঙ্গ একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, তাহলে একটা তরঙ্গ আছে, ওর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। তো এই তরঙ্গটা একবার এ মাধ্যমে চালনা করছে, একবার বি মাধ্যমে চালনা করছে। মনে করো এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে পানি মাধ্যম। দুইটা মাধ্যমে একটা নির্দিষ্ট তরঙ্গ, একটা নির্দিষ্ট তরঙ্গ দুইটা আলাদা আলাদা মাধ্যমে দিলে এটা কি কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে? হবে না। এখানে কম্পাঙ্ক যা হবে এখানে কম্পাঙ্ক তাই হবে, এখানে কম্পাঙ্ক যা হবে এখানে কম্পাঙ্ক তাই হবে। ওকে, এই যে এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হবে, তাই তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে ল্যামডা এ। এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ। আবার তরঙ্গ বেগ দেওয়া আছে, তাহলে এটা এ মাধ্যমে, তাহলে ভি এ দেওয়া আছে। এখানে দেখো আবার তরঙ্গ বেগ বি মাধ্যমে দেওয়া আছে, ভিবি। আচ্ছা, বি মাধ্যমে কি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বি, এটা কি দেওয়া আছে? দেওয়া নাই, দেওয়া নাই। বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া নাই। ওকে, আচ্ছা এটার একটা প্রশ্ন মনে হয়, আচ্ছা প্রশ্ন ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু তো মোটামুটি বোঝা গেছে তাই না? কি কি দেওয়া আছে কি কি দেওয়া নাই, আর কম্পাঙ্ক যে দুইটা মাধ্যমে সেম কিভাবে বুঝলাম? কারণ উৎস একটা, একটা নির্দিষ্ট তরঙ্গ, একটা নির্দিষ্ট তরঙ্গ যদি হয় তাহলে কম্পাঙ্ক মাধ্যম ভেদে চেঞ্জ হয় না। কি কি চেঞ্জ হয়? তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, তরঙ্গ বেগ চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে এখন অঙ্ক করার ট্রাই করি আমরা। গ নাম্বার প্রশ্ন কি বলছে? এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল কত? তার মানে আমাদের গ নাম্বারে যেটা জিজ্ঞেস করছে যে টি এ এটা কত, মানে এই মাধ্যমে তরঙ্গের পর্যায়কাল বা ওই যে কণার পর্যায়কাল কত, একবার উঠে আবার নিচে নামবে আবার আগের জায়গায় আসতে যে সময় লাগে সেটা আমাদের বের করতে বলছে। তো আমাদের কি কি দেওয়া আছে? ল্যামডা এ দেওয়া আছে। খেয়াল করো এই মাধ্যমে কি কি দেওয়া আছে? ল্যামডা এ দেওয়া আছে, কত দেওয়া আছে? 0.4 মিটার দেওয়া আছে। তরঙ্গ বেগ দেওয়া আছে ভি এ, কত দেওয়া আছে? সেটা হচ্ছে 160 মিটার সেকেন্ড ইনভার্স 1 দেওয়া আছে। ভালো কথা, সবকিছুই দেওয়া আছে। আমরা যে সূত্রটা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এ মাধ্যমে ভি এ হবে, আর কম্পাঙ্কে তো চেঞ্জ হবে না, কম্পাঙ্ক তো দুইটা দুইটা মাধ্যমে সেম, তাহলে এফ দ্বারা এটাকে প্রকাশ করতেছি মনে করো। এখান থেকে ল্যামডা কি হবে? ল্যামডা হবে এ মাধ্যমে ল্যামডা, যেহেতু এ মাধ্যমে ক্যালকুলেশন করতেছি। ওকে, এখান থেকে ভি এ, এখান থেকে ভি এ সমান সমান এফ সমান সমান আমরা কি লিখতে পারি? এফ সমান সমান লিখতে পারি 1/t, 1/t। তাহলে এফ সমান সমান লিখা হচ্ছে 1/t, এখানে হচ্ছে ল্যামডা এ। এখন মান বসাই দাও। ভি এ কত দেওয়া আছে? 160 দেওয়া আছে, এখানে আছে 1/t ইন্টু ল্যামডা এ কত দেওয়া আছে? ল্যামডা এ দেওয়া আছে 0.4, 0.4। তাহলে এটা ক্যালকুলেশন করে টি এর মান বের করবা, তাহলেই কাজ শেষ। টি এর মান আসবে কত? 0.4 ভাগ হচ্ছে 160, এরকম কিছু একটা। 0.4 ভাগ হচ্ছে আমাদের 160, 0.0025। কত আসলো? 0.0025 সেকেন্ড। এটা হচ্ছে এ মাধ্যমে তরঙ্গের পর্যায়কাল। শেষ।
গ নাম্বার শেষ। কতক্ষণ লাগে এটা পারতে? সহজ অঙ্ক। এরপরে এটার ঘ নাম্বারটা করবো। এটার ঘ নাম্বারটা তোমার প্রশ্ন বুঝতে অসুবিধা হবে, এর জন্য এত কথাবার্তা বলা, প্রশ্ন বুঝতে যাতে পারো। আচ্ছা, এটার ঘ নাম্বারটা করব। ঘ নাম্বারে কি আছে বলছে, এই মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার অগ্রসর হয়। আচ্ছা, এই মাধ্যমে কি পর্যায়কাল বের করছি না একটু আগে? কত সেটা? 0.0025 সেকেন্ড। এই মাধ্যমে যে সময়ে, কত সময়ে, সময়টা আগে বের করি। এই মাধ্যমে যে সময়ে তরঙ্গটি 360 মিটার সামনে যাবে, তাহলে এই মাধ্যমে সময়টা আমি পর্যায়কালটা জানি। আমরা কি জানি বলতো? এক পর্যায়কালে অথবা এক স্পন্দনে তরঙ্গ কতটুকু যায়? ল্যামডা পরিমাণ যায়। আমরা তো এটা জানি, তরঙ্গ কতটুকু যায় ল্যামডা পরিমাণ যায়, সেটা তো আমরা জানি, অবশ্যই জানি। অথবা তুমি এটাও বের করতে পারো যে এটা দিয়ে বের করতে পারবা, আবার অন্যভাবেও বের করা যায়, বাট তোমরা আগে ম্যানুয়ালি শিখো, পরে সূত্র দিয়ে শেখা যাবে। তুমি আগে এটা বুঝো যে একবার পর্যায়কাল হইলে, আমি একটু আগে বুঝে আসলাম যেটা, এই যেটা একবার কম্পনে বা স্পন্দনে বা টি সময়ে মানে পর্যায়কাল সময় তরঙ্গ ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। ওকে, তাহলে কণাটা যখন একবার কম্পিত হবে মানে একবার স্পন্দিত হবে, অর্থাৎ একবার উপরে উঠবে আবার নিচে, নিচে নেমে আবার আগের জায়গায় ফেরত আসবে, এটাকে কি বলা হয়? একবার স্পন্দন বলা হয়। এই এক স্পন্দনের সময় লাগে কত? এক পর্যায়কাল। এক পর্যায়কাল, এই যে পর্যায়কালটা আমাদের আছে এখানে। ওকে, তাহলে এই এক পর্যায়কালে কতটুকু দূরত্ব অতিক্রম করে? ল্যামডা পরিমাণ। ওকে, তাহলে আমরা কি বলতে পারি না যে এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কত? 0.4 না? তাহলে আমরা কি বলতে পারি যে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করে, ল্যামডা পরিমাণ দূরত্ব মানে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করে, অতিক্রম করে এক পর্যায়কালে। এক পর্যায়কাল কত? 0.0025 সেকেন্ডে। 0025 সেকেন্ডে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করে 0.0025 সেকেন্ডে। যেহেতু আমরা বলছে সময় বের করতে বলছে, এর জন্য সময়কে আমি ডান পাশে রাখছি। ঐকিক নিয়ম কিভাবে করে? যেটা বের করে সেটা ডান পাশে, যেটা দেওয়া আছে সেটা বাম পাশে। ওকে, আমাদের বলছে 360 মিটার যাইতে কত সময় লাগবে, তাহলে এখান থেকে 1 মিটার দূরত্ব যাইতে কত সময় লাগবে? 0.0025 ভাগ হচ্ছে 0.4। তাহলে যদি বলে 160 মিটার যাইতে কত সময় লাগবে? 0.0025 ইন্টু 0 ইন্টু হচ্ছে 160 ডিভাইড বাই হচ্ছে 0.4। তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে, কত আসবে দেখি। ইন্টু 160 ভাগ হইতেছে তোমার 0.4, 1 আসবে। ভুল করলাম নাকি কোথাও? 0.0025, 0.0025, আচ্ছা 25 ইন্টু হচ্ছে 160 ভাগ হইতেছে তোমার 0.4। আচ্ছা 1 সেকেন্ড আসছে আমার, এটা কি কোথাও ভুল হইলো? 0.0025, 0.4 ভাগ 160, দাঁড়ো। ঠিকই আছে, মোটামুটি সবকিছু ঠিক আছে মনে হচ্ছে। ওকে, তাহলে আমরা এটা জানি যে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে এক পর্যায়কাল মানে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করবে 0.0025 সেকেন্ডে। এটা হচ্ছে এ মাধ্যমে পর্যায়কাল ছিল, এটা হচ্ছে এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা এ, এটা হচ্ছে টি এ। মানে একটা নির্দিষ্ট মাধ্যমে এক পর্যায়কালে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে ল্যামডার সমান। তার মানে 0.4 মিটার দূরত্ব অতিক্রম করবে 0.0025 সেকেন্ডে। আমাদের বলছে এই মাধ্যমে যে সময়ে 360 মিটার যায় তরঙ্গ, তাহলে আমরা দেখছি যে আচ্ছা 160 দিচ্ছে, এখানে 360 হবে, এর জন্য তোমার গোজামিল লাগতেছে। 360 হবে, তোমরা বলবা না? এখানে যে 360 দেওয়া আছে, আমি 160 দিয়ে করছি। 360 দিয়ে করলে কত আসে? 360 ইন্টু 0.0025 ভাগ হইতেছে আমাদের 0.4, আসতেছে হচ্ছে 2.25 সেকেন্ড।
আসতেছে হচ্ছে 2.25 সেকেন্ড। তার মানে 360 মিটার যাইতে তরঙ্গের সময় লাগবে কত? 2.25 সেকেন্ড। 2.25 সেকেন্ড সময় লাগবে তরঙ্গের যাইতে। ওকে, তো আমাদের দেখতে হবে যে এই যে 2.25 সেকেন্ডে, মানে এই যে সেই সময়ে বি মাধ্যমে, এই যে বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে। পূর্ণ কম্পন মানে কতগুলো স্পন্দন দিবে, এইটা আমাদের জিজ্ঞেস করছে। কতগুলো স্পন্দন দিবে এইটা আমাদের জিজ্ঞেস করছে। আচ্ছা, আমরা বি মাধ্যমে কি কম্পাঙ্ক জানি? বি মাধ্যমে কম্পাঙ্ক তো জানি মনে হয়, এফ। তুমি আমাকে বলো, বি মাধ্যমের কম্পাঙ্ক আর এ মাধ্যমের কম্পাঙ্ক তো সেম। বি মাধ্যমের কম্পাঙ্ক এবং এ মাধ্যমের কম্পাঙ্ক সেম, এটা তো প্রথমেই বললাম যে একটা নির্দিষ্ট উৎস থেকে যদি শব্দ তৈরি হয়, তাহলে সব জায়গায় তরঙ্গ তৈরি হয়, তাহলে সব জায়গাতে কম্পাঙ্ক সেম হবে। বায়ু মাধ্যমে হোক, পানির মাধ্যমে হোক, কম্পাঙ্ক সেম হবে। তাহলে এ মাধ্যমে যা কম্পাঙ্ক, বি মাধ্যমে কম্পাঙ্ক তাই আসবে। তাহলে এ মাধ্যমে কম্পাঙ্ক কত যদি বের করি এখান থেকে, এ মাধ্যমে কম্পাঙ্ক কত? কম্পাঙ্ক সমান সমান হচ্ছে 1/টি। এ মাধ্যমে যেহেতু বের করতেছি, তাহলে টি এ নেই, পর্যায়কাল টি এ কত? 1/0.0025 আসবে কত এখান থেকে? 400 হার্জ আসবে। 400 হার্জ। তাহলে বি মাধ্যমে কম্পাঙ্ক কতই হবে? 400 হার্জই হবে। দেখো, এই মাধ্যমে কম্পাঙ্ক আমি কিভাবে বের করছি? 1/a মাধ্যমের পর্যায়কাল, তারপরে আমি এই মাধ্যমে কম্পাঙ্ক পাই গেছি। আর এই মাধ্যমে কম্পাঙ্ক যা, সেটাই তো বি মাধ্যমে কম্পাঙ্ক। তুমি চাইলে এটাকে এফ এ দ্বারা লিখতে পারো, এটাকে এফ বি দ্বারা লিখতে পারো, চাইলে কোনো অসুবিধা নাই। সরি ভুল লিখছি। এখানে এফ এ দ্বারা লিখতে পারো যে কম্পাঙ্ক হচ্ছে এই মাধ্যমে 1/a মাধ্যমে পর্যায়কাল। ওকে, তাহলে এফ বিও কি হবে? 400 হার্জি হবে, কারণ এফ এ আর এফ বি হচ্ছে সেম, দুই মাধ্যমে পর্যায়কাল হচ্ছে একই, সেম হবে। আচ্ছা, পর্যায়কাল মানে কি ছিল? সরি, কম্পাঙ্ক মানে কি ছিল? আমি একটু আগে পরে আসলাম। কম্পাঙ্ক বলছিলাম, কম্পাঙ্ক মানে হচ্ছে স্পন্দন সংখ্যা, এক সেকেন্ডে স্পন্দন সংখ্যা। কম্পাঙ্ক মানে হচ্ছে এক সেকেন্ডে স্পন্দন সংখ্যা বা এক সেকেন্ডে পূর্ণ কম্পন সংখ্যা, এগুলা। এক সেকেন্ডে স্পন্দন সংখ্যা, এক সেকেন্ডে কম্পন সংখ্যা, এক সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা, পূর্ণ কম্পন সংখ্যা, সব একই জিনিস সবকিছু। তা আমাদের তো ওই কতগুলো পূর্ণ কম্পন দিবে এটাই জিজ্ঞেস করছে, তাই না? তাহলে এটা দেখে আমরা কি বুঝতেছি তাহলে বুঝো তো, এক সেকেন্ডে কয়বার কম্পিত হবে? এক সেকেন্ডে কম্পন সংখ্যা, কত? 400 না? তোমার কম্পাঙ্ক দেওয়া আছে 400 হার্জ, তার মানে এক সেকেন্ডে কম্পিত হয় কতবার? 400 বার। এক সেকেন্ডে কম্পন সংখ্যা 400। তাহলে আমাদের বের করতে বলছে 2.25 সেকেন্ডে কত। তাহলে 2.25 সেকেন্ডে কতবার কম্পিত হবে কম্পন সংখ্যা? 400 ইন্টু 2.25, 400 ইন্টু 2.25, এটা গুণ করলে কত আসবে? 400 ইন্টু 2.25, 900 বার। এই তো। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল? এ মাধ্যমে যে সময় তরঙ্গটি 360 মিটার অগ্রসর হবে, তা আমরা বের করলাম যে এই মাধ্যমে তরঙ্গটি 360 মিটার যাইতে সময় লাগবে 2.25 সেকেন্ড। এই সময়ে বি মাধ্যমে তরঙ্গটি কতবার কম্পিত হবে, বা এর স্পন্দন সংখ্যা কত হবে, বা এর কম্পন সংখ্যা কত হবে? তো আমরা কম্পাঙ্ক বের করলাম, পরে দেখলাম যে এক সেকেন্ডে 400 বার কম্পিত হয়। তাহলে 2.25 সেকেন্ডে কত বের করছি, শেষ। আশা করি মোটামুটি বোঝা গেছে। তোমরা যখন নিজে হাতে অঙ্কগুলো করবা তখন আসলে আর একটু ক্লিয়ার হবে। আমি অঙ্ক সারাদিন করে দিলেও কোনো লাভ হবে না যদি তোমরা নিজে থেকে কিছু না করো। হ্যাঁ, আমি যদিও বাড়ির কাজ দেই নাই এখনো। ওকে, এই অঙ্কটা করবো আজকে। আচ্ছা, কালকে শুক্রবার তাই না? আচ্ছা, রকিবুল বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজকে কি 1.5 ঘন্টা পড়তে পারবা, নাকি এনার্জি আছে, না শেষ? এনার্জি কি আছে? এনার্জি নাই? আরে, কি করলা সারাদিন বলো তো? প্রাইভেট আছে সকালে? ও মানে 10টা 30-এ প্রাইভেট? রাত 10টা 30-এ? রাত 10টা 30-এ কে পড়ায়? মিড নাইট প্রাইভেট কে পড়ায়?
রাত 10:30টায় টিউশন করায় ভাই, স্যারের কি টাইমের এতই অভাব? এরশাদুল আজিজ এই শব্দটা লিখলেই ভালো, বাবু লেখার দরকার নাই, জিনিসটা কেমন শোনায়। স্যার 10:30টায় কোন হিসাবে পড়ে আমি বুঝাই না, স্যারে মানে বুঝতেছি না স্যারের সারাদিনে এতটুকু সময় নাই। হাইরে, স্যারে বলবা ঘুমাইতে, চিকন হয়ে যাচ্ছে দিন দিন। স্যারেরও নাই তোমারও নাই। ও আচ্ছা, বাসায় গিয়ে পড়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। আহ, দেখি কতটুকু পড়ানো যায়। এই অঙ্কটা করি। বলছে পি ও কিউ মাধ্যমে শব্দের বেগ হচ্ছে এত। দুইটা আলাদা মাধ্যম, দুইটা আলাদা মাধ্যমে শব্দের বেগ দেখো, পি মাধ্যম দেওয়া আছে এবং কিউ মাধ্যম দেওয়া আছে। পি মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে ভিপি 350, আর কিউ মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে ভি কিউ 400। আচ্ছা, দুইটা মাধ্যম আলাদা, তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? আলাদা আলাদা হবে না? এটা হবে ল্যামডা পি আর এটা হবে ল্যামডা কিউ। দুইটা তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? আলাদা আলাদা হবে। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নাই যদিও, আলাদা আলাদা হবে, কিন্তু কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক দুইটার সেমই হবে, কারণ মাধ্যম ভেদে কম্পাঙ্ক চেঞ্জ হয় না। মাধ্যম ভেদে কম্পাঙ্ক চেঞ্জ হয় না। একটু কেন করলাম যে একটা নির্দিষ্ট উৎস থেকে যদি শব্দ তৈরি হয়, তাহলে মাধ্যম যদি চেঞ্জ হয় কম্পাঙ্কের কোনো চেঞ্জ হবে না, তরঙ্গ বেগ চেঞ্জ হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার কথা হচ্ছে যে এখান থেকে অঙ্ক কিভাবে করব, তাই না? দেখো আমাদের কি কি দেওয়া আছে সেগুলো লিখলাম, আরেকটা জিনিস দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। দুইটা মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। ল্যামডা পিও দেওয়া দেয় নাই, ল্যামডা কিউ দেওয়া দেয় নাই, আমাদের দুইটার পার্থক্য দিয়ে দিছে। এখন কথা হচ্ছে পার্থক্য যে করব, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি দিব নাকি ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ দিব, কোনটা দিব, এটাই তো কথা, তাই না? তাহলে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? ল্যামডা কিউ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এটা থেকে বাদ দিব, নাকি ল্যামডা পি বড় হবে, ওইটা থেকে বাদ দিব? কোনটা বড় কোনটা ছোট এটা বুঝতেছি না, সেটা বুঝবো কিভাবে? সূত্র থেকে। আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? তো দুইটা মাধ্যমে তো কম্পাঙ্ক সেম, তাহলে কনস্ট্যান্ট, কম্পাঙ্ক বাদ। ভি আর ল্যামডা কি বলতো? সমানুপাতিক না? ভি আর ল্যামডা সমানুপাতিক, মানে তরঙ্গ বেগ যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে, তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি বেগ তত বেশি। তার মানে বেগ যত বেশি তরঙ্গ দৈর্ঘ্য তত বেশি। তাহলে বেগ বেশি কোথায়? বেগ বেশি কিউ মাধ্যমে, 400, এখানে 350। তাহলে বেগ যদি কিউ মাধ্যমে বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটাও এটাও বেশি হবে, এটাও বড় হবে। তার মানে আমাদের যে পার্থক্যটা দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা দেওয়া আছে সেটা হবে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান, পার্থক্য কত দেওয়া আছে? 0.4। 0.4। তুমি যদি এটাকে এইভাবে লিখো যে ল্যামডা পি থেকে ল্যামডা কিউ বাদ দিব, তাহলেই ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? কারণ ল্যামডা কিউটা হচ্ছে বড়, বড়টা আগে দিতে হবে, বড় বিয়োগ ছোট, পার্থক্য দেওয়া আছে 0.4। ল্যামডা কিউ কিভাবে বড় হইলো? কারণ কিউ মাধ্যমে শব্দের বেগটা বেশি। ওকে, তাহলে এই শর্তটা লিখো। আমাদের বের করতে বলছি কি গ নাম্বারে, পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, মানে আমাদের ল্যামডা পি নির্ণয় করতে বলছে। ল্যামডা পি নির্ণয় করতে বলছে, আমাদের যা দেওয়া আছে সেটা আগে লিখি। ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান সমান হচ্ছে 0.4। আচ্ছা, আমরা সূত্র কি শিখলাম একটু আগে? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? তাহলে ল্যামডা সমান সমান কত আসবে? ভি বাই এফ না? ভি ডিভাইডেড বাই এফ। তাহলে এখান থেকে ল্যামডা কিউ সমান কত আসবে? ভি কিউ ডিভাইডেড বাই এফ মাইনাস ল্যামডা সমান সমান কি? ভি ডিভাইডেড বাই এফ, কিন্তু মাধ্যম তো পি মাধ্যম, তাহলে ভিপি ডিভাইডেড বাই এফ। দুইটা ক্ষেত্রে এফ এফ কেন? কারণ দুইটা মাধ্যমে তো কম্পাঙ্ক একই, এর জন্য এফ এফ। ওকে, তাহলে এখান থেকে 0.4। এবার এখান থেকে 1/f-টা কমন নাও, অথবা তুমি চাইলে লসাও করতে পারো, একই কথা। যদি ভয় লাগে দেখতে তাহলে লসাও করো, এফ লসাও করলে কি আসবে? ভি কিউ মাইনাস ভিপি সমান সমান হচ্ছে 0.4। এখান থেকে আর গুণন করলে কি আসবে? এফ সমান সমান, এফ সমান সমান আসবে ভি কিউ মাইনাস ভিপি, ভি কিউ মাইনাস ভিপি ডিভাইড বাই হচ্ছে 0.4। ভি কিউ কত? ভি কিউ দেওয়া হচ্ছে 400,
ভিপি কত 350 ভাগ হচ্ছে তোমাদের 0.4, কত আসবে এখান থেকে সেটা বের করতে হবে। 50 ভাগ 0.4, 200 ভাগ 10 20, দেখি কত আসে, মুখ হিসাব করতে আলসেমি লাগতেছে। 50 ভাগ 0.4, 125, 125 হার্জ। কি পাইলাম, এটা কম্পাঙ্ক পাইলাম। কম্পাঙ্ক পি মাধ্যমেও কম্পাঙ্ক 125, কিউ মাধ্যমেও কম্পাঙ্ক 125, দুইটা মাধ্যমে কম্পাঙ্ক একই হবে। ওকে, আমাদের কি চাইছে, পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, ল্যামডা পি বের করতে বলছে। তা আমরা কি জানি, আমরা জানি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি কত, তুমি বের করবা কি, ল্যামডা পি বের করবা। ল্যামডা পি বের করতে গেলে তোমাকে এখানে ভিপি নেওয়া লাগবে, পি মাধ্যমে বেগ নেওয়া লাগবে, তাহলে পি মাধ্যমে ল্যামডা পাবা। এফ এর কোনো মাধ্যম আছে নাই, কারণ এফ তো সব জায়গাতেই সেম। তাহলে এখান থেকে ল্যামডা পি সমান সমান কি আসবে, ভিপি ডিভাইডেড বাই এফ। ভিপি কত, ভিপি হচ্ছে 350, এফ এর মান মাত্র বের করলা 125, বসায় ক্যালকুলেশন করবা, পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাবা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমাদের নেক্সট এক্সামের জন্য, নেক্সট এসএসসি এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ওকে, এটার ঘ নাম্বারটা, সেম অঙ্কের ঘ নাম্বারটা কি কি জানি আমরা এখান থেকে, পি মাধ্যম এবং কিউ মাধ্যম। ভিপি জানি, ভিপি কত 350, ল্যামডা পি কত মাত্র বের করলাম না একটু আগে, ল্যামডা পি এখান থেকে আসবে 350 ভাগ 125, কত আসবে 350 ভাগ 125, আসবে হচ্ছে 2.8, ল্যামডা পি হচ্ছে 2.8। ওকে, কিউ মাধ্যমে দেখো, কিউ মাধ্যমে দেওয়া আছে ভি কিউ দেওয়া আছে 400। ওকে, দুইটা মাধ্যমেই কম্পাঙ্ক আমরা জানি 125, দুইটা মাধ্যমেই কম্পাঙ্ক একই। ল্যামডা কিউ কি জানি, জানি না, তো ল্যামডা কিউটা এখান থেকে বের করো। ল্যামডা কিউ সমান সমান কি, ভি কিউ ডিভাইডেড বাই এফ, ওই যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, ওই সূত্র থেকে আসছে। ভি কিউ কত 400, এফ কত 125, কত আসবে এখান থেকে 400 ভাগ 125 দিলে। বলতে পারো ভাই এটা কেন বের করতেছি সেটাই তো বুঝতেছি না। আচ্ছা 3.2 আসতেছে, দুইটার তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেছি। আচ্ছা, বলছে পি এবং কিউ মাধ্যমে, দুইটা আলাদা মাধ্যমে 40 কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব কত। বলছে 40 কম্পনের জন্য বা 40 বার স্পন্দনের জন্য তরঙ্গ কত দূরত্ব অতিক্রম করবে, সেই দুইটার পার্থক্য বের করতে বলছে আমাদেরকে। আচ্ছা, আগে আসো পি মাধ্যমে। আমরা কি জানি, একবার কম্পনে অথবা স্পন্দনে কত দূরত্ব অতিক্রম করে, ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে একবার কম্পনে পি মাধ্যমে ল্যামডা কত 2.8, তাহলে একবার কম্পনে 2.8 মিটার দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে, আর লিখতেছি না। তাহলে কয়বার কম্পনে, 40 বার। 40 বার কম্পনে কত, 2.8 ইন্টু 40, এখানে একটা মান পাবো, 2.8 ইন্টু হচ্ছে 40, 112, 112 মিটার। 40 বার কম্পনে পি মাধ্যমে তরঙ্গ 112 মিটার যাবে। তাহলে কিউ মাধ্যমে বের করো, একবার কম্পনে কত দূরত্ব যায় কিউ মাধ্যমে, 3.2 মিটার। কিউ মাধ্যমে যে ল্যামডা, ওই ল্যামডা পরিমাণ যাবে, একবার কম্পনে 3.2 মিটার যায়। তাহলে 40 বার কম্পনে কতবার যায়, 3.2 ইন্টু 40, গুণ নিবা যা আসে তাই, 3.2 ইন্টু হচ্ছে 40, 128, 128 মিটার। তা পার্থক্য বের করতে পারবো না এখন, 128 থেকে 112 বাদ দিব, 128 বিয়োগ 112, যে যত আসে তত, এটাই অ্যান্সার। একদম সহজ অঙ্ক, হ্যাঁ, যদি একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে একবার কম্পনে, একবার স্পন্দনে ল্যামডা পরিমাণ দূরত্ব অতিক্রম করে, একবার স্পন্দনে এক পর্যায়কাল সময় লাগে, এই জিনিসগুলো একটু জানা থাকা লাগে, এই জিনিসগুলো একটু জানা থাকা লাগে। তো আজকে একটু কনসেপ্ট পড়িয়ে শেষ করে দিব। আজকে এই অধ্যায়ের লাস্ট টপিক সেটা হচ্ছে প্রতিধ্বনি। এই অধ্যায়ের শেষ টপিক, সেটা হচ্ছে প্রতিধ্বনি। এই প্রতিধ্বনি পড়ায় তোমাদের ছেড়ে দিব, প্রতিধ্বনির অঙ্ক করব কালকে, যদি কালকে তোমাদের এনার্জি থাকে আর কি, যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে। ওকে, আমার পড়ানোর ইচ্ছা আছে, তোমরা পড়লে অনেক ভালো। ওকে, তোমরা যত দ্রুত আমাদের সাথে ফিজিক্স আগাইতে পারবা,
বা কেমিস্ট্রি যত দ্রুত শেষ করতে পারবো তত দ্রুত আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস, সৃজনশীল প্র্যাকটিসে ঢুকতে পারবো। প্লাস পাশাপাশি জেনারেল ম্যাথের কিছু মানে জেনারেল ম্যাথ তোমাদের হেল্প করবো আর কি, এমসিকিউ সিকিউ ওগুলা। সব তো করে দেওয়া সম্ভব না, বই থেকে ধরে ধরে এত টাইম পাবো না, বাট সৃজনশীল করাই দিতে পারবো, যা আসবে পরীক্ষা ওইখান থেকে কমন পাবো আর কি। ওকে, এবার লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি প্রতিধ্বনি কি জিনিস এটা তো আমাদের জানার কথা। আচ্ছা, এইটা একটা রাস্তা মনে করতে পারো, রাস্তা। তো এইখানে একটা দেয়াল আছে মনে করো, এইখানে এই পুরোটা হচ্ছে একটা দেয়াল। পুরোটা মনে করো যে দেয়াল আছে। আচ্ছা, পুরোটা একটা দেয়াল, ঠিক আছে। তো এইখানে একটা মানুষ আছে, বা তুমি আছো, বা আমি আছি, যে কেউ থাকতে পারে। মানুষ দেখে হাসার কিছু নাই। দেখো, তাহলে এখানে একটা দেয়াল আছে এবং এখানে একটা মানুষ আছে। তো এই মানুষটা যদি সাউন্ড করে, মানে ও যদি আওয়াজ করে, আওয়াজ মনে করো একটা চিল্লান দিল, চিল্লানি তো বুঝো, মানে জোরে একটা আওয়াজ করলো। তো যদি চিল্লায়, শব্দটা কোন দিকে যাবে? শব্দটা যাবে, শব্দটা প্রথমে কি হবে? শব্দটা যাওয়া শুরু করবে, শব্দটা এই যে শব্দ যাচ্ছে, শব্দ যাচ্ছে 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 যাচ্ছে, শব্দটা এখানে গিয়ে বাধা পাবে না? বাধা পেয়ে কিছু শব্দ আবার ফিরে আসবে না ওর কাছে। তো কি নিজের শব্দ কি আবার শুনতে পাবে না? এটাকে বলা হয় প্রতিধ্বনি। নিজের শব্দ যে আবার শুনতে পাবে, এটাকে বলা হয় প্রতিধ্বনি। হুম, কি বললাম? সাউন্ড, শব্দ এদিক বরাবর গেল, কত বেগে গেল? ভি বেগে গেল। শব্দের বেগ তো ভি, শব্দের বেগ ভি। শব্দের বেগ হচ্ছে ভি। ওকে, তাহলে শব্দ ভি বেগে গেল, আবার শব্দটা আবার ওই দেয়ালে বাধা পেয়ে ওর কানে চলে আসলো, তাহলে ও কি শুনতে পাইলো? প্রতিধ্বনি শুনতে পেলো। আচ্ছা, শব্দ মনে করো এইখান থেকে, এই মানুষটা থেকে, ওকে, এই যে মানুষটা, এই মানুষটা থেকে এই যে প্রতিবন্ধক, প্রতিবন্ধক বা বাধা বা দেয়াল বা পাহাড় পর্বত যা কিছু হোক, যেখানে শব্দ বাড়ি খেয়ে আবার চলে আসতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে, এই যে দূরত্বটা, এই দূরত্বটা বললাম আমি হচ্ছে ডি। কোন দূরত্বটা? তুমি এসও বলতে পারবো, অসুবিধা নাই, ডিও বলতে পারবা, এসও বলতে পারবা, স্মরণও বলতে পারবা, মানে এটাকে তুমি যদি এস দ্বারা লিখো কোনো অসুবিধা নাই। মনে করো এস দ্বারাই লিখলাম, এতটুকু হচ্ছে স্মরণ, এস। তাহলে মনে করো এই যে শব্দটা ও যে তৈরি করলো, শব্দটা শব্দটা বাম থেকে ডানে যাচ্ছে 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 যাচ্ছে, আবার ওর কান পর্যন্ত আসতে সময় লাগলো হচ্ছে টি। কান পর্যন্ত আসতে সময় লাগলো হচ্ছে টি। আচ্ছা, শব্দ কত দূরত্ব অতিক্রম করলো? শব্দ এস পরিমাণ গেল, আবার ওর কানে আসতে আসতে আবার এস পরিমাণ আসলো। শব্দ দূরত্ব অতিক্রম করলো 2s পরিমাণ না? শব্দের বেগ যেহেতু একটা সমবেগ, শব্দের বেগ যেহেতু একটা সমবেগ, তাহলে 2s সমান সমান আমরা ভিটি বলতে পারি না? এটাই হচ্ছে তোমাদের এই প্রতিধ্বনির সূত্র। প্রতিধ্বনির সূত্র হচ্ছে 2s সমান সমান ভিটি। 2s কেন হইলো? যে শব্দ গেল আবার ওর কানে আসলো, এর জন্য দ্বিগুণ দূরত্ব 2s। ভিটা কি? শব্দের বেগ। টিটা কি? প্রতিধ্বনি শুনতে যে সময়টা লাগলো, মানে শব্দ গেল আবার ওর কানে আসতে যে সময়টা লাগলো। তাহলে টিটা কি? প্রতিধ্বনি শোনার সময়। প্রতিধ্বনি শোনার সময়। এসটা কি? এসটা হচ্ছে সাউন্ড যে তৈরি করছে, বা লোক থেকে, এর কিভাবে বোঝাবো, লোক বা সাউন্ড যে উৎপন্নকারী, শব্দ উৎপন্নকারী থেকে, শব্দ উৎপন্নকারী থেকে, এটা হচ্ছে বাধা বা প্রতিবন্ধক, এটাকে বলা হয় প্রতিবন্ধক বা বাধা। প্রতিবন্ধক।
শব্দ উৎপন্নকারী হতে প্রতিবন্ধক পর্যন্ত দূরত্ব হচ্ছে এস। ভিটা কি? ভিটা হচ্ছে আমাদের শব্দের বেগ। শব্দের বেগ, শব্দের বেগ তো কতভাবে বের করা শিখলাম। 0 ডিগ্রি সেলসিয়াসে দেখো শব্দের বেগগুলো তোমাদের জানা লাগবে, কিন্তু শব্দের বেগ একটু, শব্দের বেগ নিয়ে একটু একটু স্টাডি করি। শব্দের বেগ, তো বায়ুতে, বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত? 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। একই কথা, দুইটা ভিন্ন ভিন্ন টেম্পারেচার না, কিন্তু একই টেম্পারেচার। কেলভিন স্কেলে হচ্ছে 273, আর ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং 273 কেলভিনে শব্দের বেগ হচ্ছে 330 ms/1। কোথায়? বায়ুতে। মুখস্থ রাখতে বলছিলাম, বায়ুতে। বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ হচ্ছে 330 ms/1, এটা মাথায় রাখতে হবে কিন্তু। আর যদি অন্য ডিগ্রি সেলসিয়াসে বা অন্য তাপমাত্রায় আমাকে শব্দের বেগ বের করতে হয়, তখন আমরা এই সূত্র ব্যবহার করি। ভি সমানুপাতিক হচ্ছে √T। এখান থেকে লেখা যায় V1/V2 সমান সমান √T1/T2। ওই যে সূত্র বানানো শিখছিলাম, তো এখান থেকে আমি অন্য টেম্পারেচারে শব্দের বেগ বের করতে পারবো, অন্য তাপমাত্রায় শব্দের বেগ বের করতে পারবো এই সূত্র দিয়ে। আচ্ছা, আরো কিছু মনে রাখতে হবে যে লোহাতে শব্দের বেগ, লোহাতে শব্দের বেগ, দেখো এই লোহাতে যে শব্দের বেগটা, এটা কিন্তু মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখা আছে। তো আমাদের যখন বই ছিল তখন একটা মান ছিল, তোমাদের এখন যে বই আছে ওই বইটার মান চেঞ্জ হয়েছে একটু। তো সেটা একটু বই থেকে একটু দেখবা যে লোহাতে শব্দের বেগ কত। লোহাতে শব্দের বেগ আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে 5130 ms/1। লোহাতে শব্দের বেগ হচ্ছে 5130 ms/1। পানিতে শব্দের বেগ মনে রাখতে হবে, পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ, পানিতে শব্দের বেগ হচ্ছে আমরা পড়ছিলাম 1530 ms/1। এগুলো মুখস্থ রাখতে হবে, এই দুইটা মুখস্থ। তুমি বলতে পারো ভাই লোহাতে শব্দের বেগ বলতে আবার কি বুঝাইলেন? মনে করো একটা লোহার পাইপ আছে এখানে, লোহার পাইপ, লোহার পাইপ আছে। তুমি যদি এখানে দাঁড়িয়ে যদি একটু সাউন্ড করো, এখানে দাঁড়িয়ে যদি একটু সাউন্ড করো, এই সাউন্ডটা কত গতিতে সামনের দিকে যাবে? 5130, কারণ এটা হচ্ছে লোহা, এখন ভিতরে হচ্ছে লোহা। লোহার মাধ্যমে শব্দর বেগটা অনেক বেশি হয়, লোহাতে শব্দের বেগ অনেক বেশি হয়। তুমি মনে করো বায়ুতে কথা বলতেছো, শব্দ আওয়াজের যে স্পিড হবে লোহাতে স্পিড আরো বেশি। পানিতে স্পিড হচ্ছে আবার একটু মানে বায়ুর চেয়েও বেশি, 1530। পানিতে শব্দের বেগ হচ্ছে বায়ুর চেয়েও বেশি। আচ্ছা, এই যে মনে করো পানি, ওয়াটার আছে এখানে, পানি, তুমি এখান থেকে সাউন্ড করলা, পানির ভিতর থেকে এখানে সাউন্ড করলা, তো এখান থেকে সাউন্ড করলে এই শব্দের যে স্পিডটা, শব্দ সামনের দিকে 1530 ms/1 গতিতে চলে যাবে, এত স্পিড। ওকে, তাহলে লোহাতে শব্দের বেগটা মনে রাখবা, পানিতে শব্দের বেগটা মনে রাখবা। শব্দের বেগ রিলেটেড পড়াশোনা এখানে। 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ 330। আচ্ছা, এখানে যে এই যে T1 T2 এগুলো কিসে বসাবা? অলওয়েজ কেলভিনে করবা। একক কিসে বলবো? একক কিসে থাকবে? এখানে কেলভিনে থাকবে, অলওয়েজ কেলভিনে থাকবে। মনে থাকে যেন, এখানে আবার মানে ডিগ্রি সেলসিয়াসে করা যাবে না, কিন্তু অঙ্ক করাইছি দেখবা এই রিলেটেড। আর মাত্র প্রতিধ্বনি দেখলাম যে প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি যে সাউন্ড যাচ্ছে বাড়ি খেয়ে সাউন্ড আবার কানে আসতেছে, ডাবল দূরত্ব অতিক্রম করতেছে, এর জন্য 2s। আর এস সমান সমান ভিটি আমরা জানি সূত্র। ভি হচ্ছে শব্দের বেগ, শব্দের বেগ ভি। আর টি হচ্ছে প্রতিধ্বনি শুনতে কত সময় লাগলো, মানে সাউন্ডটা বাড়ি খেয়ে আবার আমার কানে আসতে যে সময় লাগলো সেটা হচ্ছে প্রতিধ্বনি শোনার সময়। আশা করি মোটামুটি ক্লিয়ার আর কি। দেখো আমাদের বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো স্থান থেকে শব্দ করলে 0.12 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যায়। মানে একটা লোক এখানে মনে করো আছে, ও আওয়াজ করছে, আওয়াজ শব্দ করছে, মনে করো এখানে একটা দেয়াল আছে, ওর আওয়াজটা কি করবে? শব্দটা এদিক বরাবর যাবে, আবার এদিক বরাবর আসবে, আসবে। কত সময় লাগছে আসতে? 0.12 সেকেন্ড। তার মানে টি দেওয়া আছে, 0.12 সেকেন্ড দেওয়া আছে, টি দেওয়া আছে, টাইম দেওয়া আছে।
বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে শব্দের বেগ জানা লাগবে না। তুমি তো জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে এই সূত্র ব্যবহার করবা, V1/V2 সমান সমান হচ্ছে √T1/T2। কই থেকে আসে এটা? এই যে এই সূত্র থেকে আসে, ভি সমানুপাতিক হচ্ছে √T। ওকে, তাহলে তুমি তো জানো যে V1 মনে করো হচ্ছে, তুমি 0 ডিগ্রি সেলসিয়াস এটা জানো, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 273 কেলভিন। 273 কেলভিন তাপমাত্রায় শব্দের বেগ কত হয়? 330 মাত্র দেখলাম। তুমি V2 বের করবা কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন। তুমি বের করবা কততে বলো তো? 30 ডিগ্রি সেলসিয়াসে। 30 ডিগ্রি সেলসিয়াসে বের করবা, 30 কি কেলভিনে নিবা না? কেলভিনে নিলে কি করতে হবে? 273 যোগ করা লাগবে। এখানেও কিন্তু 273 যোগ করছি, 0 + 273। এগুলো কিন্তু হিসাব করে দেখাইছি, এর জন্য আমি অনেক দ্রুত করতেছি। তাহলে এখান থেকে কি শব্দের বেগ বের করতে পারবা না V2? যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে V2 বের করতে পারবা? অবশ্যই পারবা। ওকে, V2 বের করলাম। মনে করো আমি করি, তাহলে V2টা বের করি। 273 ভাগ হইতেছে √ ভুল লিখছি, আচ্ছা 330 ইন্টু √273 আর 30 যোগ করলে 303। ওকে, ভাগ হতেছে তোমার √273। আসতেছে 347.65। 347.65 হচ্ছে শব্দের বেগ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ডিগ্রি সেলসিয়াসকে এখানে কেলভিনে করে নিছি 273 যোগ করে। তাহলে শব্দের বেগ পেয়ে গেছি, দেখো। তাহলে টি আছে, বেগও পেয়ে গেলাম মাত্র 347.65। তোমাকে বের করতে বলছে শব্দের উৎস থেকে। মনে করো শব্দ তৈরি করছে কে? এই যে বান্দাটা, ও শব্দ তৈরি করছে। শব্দের উৎস থেকে প্রতিফলকের দূরত্ব কত? প্রতিফলক, এটাকে বলা হয় প্রতিবন্ধক বা প্রতিফলক। প্রতিবন্ধক বা প্রতিফলক, এই দূরত্বটা চাইছে, এই যে এস এর মান চাইছে আমাদের। তো আমরা কি জানি? শব্দটা যাবে আবার আসবে, কত দূরত্ব অতিক্রম করবে? 2s। 2s সমান সমান ভিটি। তাহলে এস সমান সমান কি? ভিটি ভাগ 2 না? হ্যাঁ, তাহলে ভি কত? ভি তো বের করলাম 347.65 গুণ টি এর মান হচ্ছে 0.12 সেকেন্ড আর /2। এখান থেকে যেটা আসে সেটাই হচ্ছে তোমার এই যে মানুষ থেকে বা শব্দ যেখান থেকে তৈরি হয়েছে এখান থেকে এই প্রতিফলক পর্যন্ত ডিস্টেন্স, এইটা, শুধুমাত্র এইটা। আচ্ছা, আশা করি বুঝছো মোটামুটি। প্রতিধ্বনি এই যে মাত্র শুরু করলাম, প্রতিধ্বনি নিয়ে আর 2-3টা সৃজনশীল করলেই এই অধ্যায় শেষ হয়ে যাবে। প্রতিধ্বনি নিয়ে আর 2-3টা সৃজনশীল করলেই অধ্যায় শেষ। এই অধ্যায় পারার জন্য এই যে যে পেজটা লিখছি এই পেজটা পারতে হবে, এটা পারতে হবে। আরেকটা পেজ আমি তোমাদের লিখে দিছিলাম যে মাধ্যম ভেদে কম্পাঙ্ক চেঞ্জ হয় না, বিস্তার চেঞ্জ না হলে বেগ চেঞ্জ হয় না, এগুলো আমি লিখে দিছিলাম। ওই পেজগুলো পড়লেই মোটামুটি এই অধ্যায় থেকে অ্যান্সার করে আসতে পারবা ইনশাল্লাহ। আর প্রতিধ্বনি থেকে তোমাদের সৃজনশীল আসার সম্ভাবনা প্রায় অনেক বেশি। প্রতিধ্বনি থেকে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। তো তোমার 10:30টায় আবার কি বলে প্রাইভেট আছে, তাহলে এখন রেস্ট নাও, কালকে ক্লাসে দেখা হচ্ছে। মনে হয় কালকে শেষ হয়ে যাবে অধ্যায়টা। ঘুমায় গেছো? ঘুমিয়ে পড়ছো নাকি তোমরা? ঘুমায় গেছো?